প্রিয় সাথীরা, এবারের ভ্রমণ পর্ব সমুদ্র সৈকত বকখালিতে। তো তার জন্য থাকুন আমাদের সাথে। বকখালি গিয়ে কি দেখছি না দেখছি, কিভাবে যেতে হবে সবটাই বলবো। যাত্রা শুরু শিয়ালদা স্টেশন থেকে এবং ভোরবেলা যেহেতু ট্রেন, আমাদের অভিবাদনে থাকতে হয়েছিল শিয়ালদা স্টেশনেই। তো শুরু করা যাক আজকের পর্ব। সাথীরা, ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন আছি শিয়ালদা স্টেশনে। আমাদের গন্তব্যস্থল বকখালি। নামখানার লোকালে আমরা যাচ্ছি। নামখানার লোকাল ঠিক 4টের সময় 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। চলুন, আমাদের নামখানা লোকাল অলরেডি প্ল্যাটফর্মে চলে এসছে। নামখানা পর্যন্ত টিকিট লেগেছে মাত্র 25 টাকা। এই যে দেখছেন 19 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি নামখানা লোকাল চলে এসেছে। চলুন তাহলে ট্রেনে ওঠা যাক। হ্যাঁ, ভোরবেলা যেহেতু ট্রেনটা, সেই কারণে প্রথম ভাগে যারা শিয়ালদা স্টেশনে বা তার নিকটবর্তী জায়গায় থাকবে তাদের পক্ষে সিট পাওয়াটা সুলভ হবে, তার কারণ রিজার্ভেশনের কোনো প্রশ্ন নেই এই লোকাল ট্রেনে। তো অলরেডি উঠে গেছি আমরা। আমাদের ট্রেন ঠিক ঘড়ির কাঁটায় 4টের সময়ই রওনা হলো। শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত যেতে 3 ঘন্টা মতো সময় লাগে। শিয়ালদা স্টেশনকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি। দেখতে দেখতে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা দেখতে দেখতে সকাল হয়ে গেল এবং সকালবেলা ঘুগনি একটু চা আমরা খেয়ে নিলাম। এখন জংশনে দাঁড়িয়েছে। নিশ্চিন্তপুরে অনেকটা সময়ই দাঁড়িয়েছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশন। এখন আমরা নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে হোটেলের সন্ধানে যাব। শিয়ালদা থেকে নামখানা 100 কিলোমিটার এবং নামখানা থেকে আমরা বকখালি যাব। টোটো কিংবা অটো ধরে আমাদেরকে যেতে হবে, কিংবা 4 চাকাও আপনারা ইচ্ছা হলে নিতে পারেন। তো চলুন এবার স্টেশনের বাইরে আমরা যাচ্ছি, সাথে থাকুন। এ প্রসঙ্গে আরেকটা কথা বলি যে কলকাতা থেকে বাসে করেও আপনারা কিন্তু বকখালি পর্যন্ত আসতে পারেন। গভর্নমেন্ট বাস এখানে আসে। স্টেশন থেকে অলরেডি আমরা টোটো ধরে নিয়েছি এবং মাথা পিছু টোটো ভাড়া হচ্ছে 60 টাকা করে। আর ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার। চলুন আমরা একটা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, সেখানে থেকে তারপর ঘুরতে বেরোবো। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম হাতানিয়া দোহানিয়া ব্রিজের ওপর একেবারে। এই যে দূরে দেখা যাচ্ছে যে ট্রলারগুলো, এই ট্রলারগুলোতে হচ্ছে মৎস্য ব্যবসায়ীরা
এই ট্রলারগুলো নিয়েই মাছ ধরতে যান। তো পরে আমরা যাব এটা দেখতে। বেশিরভাগ রাস্তাটাই একদম নিস্তব্ধ, বসতি কিন্তু খুব কম। তো প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো আমাদের বকখালি বাসস্ট্যান্ডে পৌঁছাতে। তো এই বকখালি বাসস্ট্যান্ডে পৌঁছাতে কিন্তু এখানে প্রচুর জনবসতি এবং অনেক অনেক হোটেল আমরা পার করে যাচ্ছি। খুব সুন্দর সুন্দর হোটেল রয়েছে এবং এখানে একদম কম রেট থেকে শুরু করে, অর্থাৎ 350 টাকা থেকে শুরু করে তার উপরে 2500, 3000, 3500, 4000 টাকা পর্যন্ত পার নাইট হোটেল এখানে পাওয়া যায়। তো যার যেরকম ইচ্ছা সে সেরকম হোটেল পছন্দ করে নিতে পারে। প্রচুর হোটেল এই বকখালি বাসস্ট্যান্ডেই পাবেন। অন্য তার আগে মানে যতটা রাস্তা এলাম কোথাও কোনো হোটেল কিন্তু পাওয়া যাবে না। আবার কোনো কোনো হোটেল টোটো ফ্রি সার্ভিস দেয়। পৌঁছে গেছি সি বিচে। পেছন দিকে যে দেখছেন মা অন্নপূর্ণা হোটেল, এখানে অলরেডি ভাতের ব্যবস্থা হয়ে গেছে, অনেকটা তাড়াতাড়ি হয়েছে, মানে 11:30টাতে ভাত রেডি হয়ে গেছে। তো এখান থেকে আমরা নিরামিষ ভাত এবং ইলিশ মাছ খেলাম। ইলিশ মাছ 1 পিস ইলিশ মাছ 200 টাকা। আর যে সবজি থালিটা ছিল তার মধ্যে ভাত, একটা লাবড়া তরকারি, মুসুরির ডাল, চিপস, চাটনি, আলু ভাজা, তো কিছু ছিল। তো টেস্টটা বেশ ভালোই হয়েছে, আপনারা আসলে এখানে খেতে পারেন। রান্নাটা বেশ ঘরোয়াভাবেই হয়েছে। মেনু কার্ডটা আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি যাতে রেট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়। আর তাছাড়া এই হোটেলের ভেতরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখলাম, এবং এই হোটেলে কিন্তু অন্যান্য হোটেলের থেকেও অনেক আগে রান্না হয়। অনেক রেস্টুরেন্টই রয়েছে কিন্তু এত তাড়াতাড়ি এখানে এই হোটেলটাই খুলবে। এখন সকাল 11:30 মতো বাজে, প্রচণ্ড রোদ, তবুও এত হাওয়া যে রোদটা গায়েই লাগছে না। এখানে একটা পুলিশের হেল্প সেন্টার আছে, পুলিশ হেল্প সেন্টার, যে কোনো সমস্যায় এরা হেল্প করবে। তাছাড়া একটা ছোট্ট মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দির, সেটিও দেখতে বেশ ভালো লাগছে। চলুন এবার তীরে যাই। প্রচণ্ড গরমের কারণে অনেকেই ডাব খাচ্ছে, ডাবের দোকান ছাড়া অন্যান্য দোকানও আছে। আর হাওয়া কত সেটা তো দেখে বুঝতেই পারছেন। আর এখন যেহেতু ভাটার সময়, সেই কারণে জলটা সমুদ্রে কম আছে। অনেকেই হাঁটু জল পেরিয়ে চড়ার দিকে যাচ্ছে, মাঝে মাঝে চড়া পড়েছে, সেই চড়ায় আমারও খুব যেতে ইচ্ছা হলো। তো চলুন গিয়ে একটু দেখে আসি ওই পাড়টা জল কত দূরে। এখানে জল এত কম, বাচ্চা দেখুন জলের মধ্যে বসে বসেই বল খেলছে। এছাড়া অনেকেই আছে চুপ করে ছাতা নিয়ে বসে আছে রোদের হাত থেকে বাঁচার জন্য। আর আমি একটা প্লাস্টিক বিছিয়ে একটু বসবো ভাবলাম, তো কিছুতেই সেটা বেছাতে পারছি না, মানে হাজার চেষ্টা করেও ভালো করে বিছাতে পারলাম না, ওভাবেই চেষ্টা চালিয়ে গেলাম। তো যাই হোক, এখানে আসলে ঘোড়ায় চড়তে একটু ইচ্ছা হবে, যারা ইচ্ছুক তারা ঘোড়ায় চড়েও নিচ্ছে, বেশ ভালোও লাগছে। যদিও প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সতর্কবাণী এখানে প্রচার করা হচ্ছে যে চোরা বালি আছে, ওই চোরা বালিতে গেলে অনেক বড় বিপদ হতে পারে। সেই কারণে যেতে নিষেধ করছে, তবু কিন্তু কেউ মানছে না।
সবাই জল টপকে ওই চড়ার দিকে যাচ্ছে। হাঁটু জল পেরিয়েই চড়া, এবং চড়ার ওপারে বিশাল জলরাশি, একদম শুকনো, মানে চারদিকে জল আর এখানটা মাঝখানটা শুকনো, অর্থাৎ দ্বীপ। আবার কিছুটা গিয়ে ওই যে দূরে জল দেখা যাচ্ছে। কাঁকড়ার গর্তগুলো দেখুন কি সুন্দর লাগছে। কিছুটা সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে এসেছি। হোটেলের ব্যালকনিটাও বেশ সুন্দর। রেস্ট নিয়ে আবার সন্ধ্যার সময় আমরা ফিরব। হোটেলের জানলা দিয়ে বাইরের দৃশ্যটা কিন্তু বেশ লাগছে, ঝিরিঝিরি হাওয়া হচ্ছে, বেশ সুন্দর লাগছে। এছাড়া একটা ব্যালকনি আছে, দেখুন ব্যালকনি দিয়েও আরেক সাইডে বেশ সুন্দর একটা জলা দেখা যাচ্ছে, আছে একটা আয়না, আবার টিভিও আছে। কিছুটা রেস্ট নিয়ে পুনরায় আমরা সি বিচে চলে এলাম। এটা সি বিচের মধ্যে আরেকটা মন্দির। নতুন গাড়ি যারা কিনেছে গাড়িতে পুজো দিচ্ছে। বেশ সুন্দর পরিবেশ, রাতে লাইট ঝলমল করে উঠেছে, সমস্ত দোকানপাট খোলা। আর মূলত এই সময়টা মানুষ আসে সমুদ্রের ঢেউটা উপভোগ করতে। চলুন একটু ধারে গিয়ে বসে ঢেউ দেখি। এখানে দেখতে পাচ্ছেন চেয়ার পেতে সবাই ঢেউ উপভোগ করছে, এবং ঘন্টা পিছু এই চেয়ারের ভাড়া হচ্ছে 20 টাকা করে। এখন যেহেতু জোয়ার, এখন কিন্তু দূরে চড়া দেখা যাচ্ছে না। জল সমানে এগিয়ে আসছে কিছুক্ষণ বাদেই, এবং কিছু পর্যটক আছে তারা আনন্দ উপভোগ করবার জন্য সেই জলের মধ্যে কিছুটা গিয়ে এনজয় করছে। কেউ বা সেলফি তুলছে, ভীষণ ভীষণ আনন্দ করছে। খুব ভালো লাগছে আমারও, এবং এখানে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে আপনি যদি বসে থাকেন। অসম্ভব সুন্দর দৃশ্য। ছোট ছোট বাচ্চারা ভীষণ আনন্দ পাচ্ছে, তারাও কিন্তু সমুদ্রকে এই মুহূর্তে ভয় পাচ্ছে না। চেয়ারগুলোকে গুটিয়ে নেওয়া হয়েছে, জলটার মধ্যে চেয়ার চলে গেছে, দেখতেই পাচ্ছেন। আমিও দারুণ দারুণ উপভোগ করেছি। দূরে পুলিশ হেল্প সেন্টার থেকে অলরেডি অ্যানাউন্স শুরু করে দিয়েছে। কি অ্যানাউন্স করছে আসুন শুনে নিন। মেজরগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। ক্যানেলের ওপারে কেউ থাকবেন না, সিপিজে বসে কেউ মদ্যপান করবেন না, সন্ধ্যে 6টার পরে জঙ্গলের মধ্যে কেউ থাকবেন না। সিপিজের সামনে যে লাইটের ব্যবস্থা রয়েছে এই লাইটের কাছাকাছি থাকবেন। 6টার পরে জঙ্গলের মধ্যে কেউ থাকবেন না। সিপিজের সামনে যে লাইটের ব্যবস্থা রয়েছে এই লাইটের কাছাকাছি থাকবেন। ধন্যবাদ। যাই হোক, অ্যানাউন্সটা তো শুনে নিলাম, সন্ধ্যে 6টার পরে থাকতে নিষেধ করছে। তবে রাতের বেলা মন্দিরটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। অতএব হোটেলে ফিরে গেলাম, এবং পরদিন হোটেল থেকে বেরিয়ে পড়লাম সূর্যোদয় দেখবার জন্য। হোটেল থেকে অলরেডি বেরিয়ে পড়েছি, সূর্যোদয় দেখব। কারেন্ট নেই, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। 5:34 বাজে। সূর্যোদয় দেখার ইচ্ছা আছে। 5:30 সূর্যোদয় হওয়ার কথা, কিন্তু বৃষ্টির কারণে বেরোতে একটু দেরি হলো। যাচ্ছি তড়িঘড়ি করে পায়ে হেঁটে।
দেখা যাক সূর্যোদয়টা দেখা যায় কিনা। আমার সাথীরা অলরেডি এই ঠান্ডা ঠান্ডা ভাবে আরাম করে ঘুমোচ্ছে, আমি একাই বেরিয়ে পড়লাম, আমার প্রচণ্ড উৎসাহ তাই। শুনশান রাস্তা একদম। সি বিচ এখনো 500 মিটার। হোটেলগুলি থেকে 10-15 মিনিট হাঁটলেই সি বিচ। পৌঁছে গেছি সি বিচে। এখনো কিন্তু সব ফাঁকা, একেবারে ফাঁকা। অল্প কিছু ছেলে মেয়েদের দেখা যাচ্ছে, তারা হচ্ছে বল খেলছে। দেখুন একদম জনমানব শূন্য, কারণ এখনো বৃষ্টি হচ্ছে এখানে রিমঝিম করে। কি সুন্দর এখানে লেখা রয়েছে আই লাভ বকখালি। ঠিক সমুদ্র তটেই এই দৃশ্য। দোকানপাট একটাও খোলেনি, দেখতে পাচ্ছেন সমস্ত দোকান বন্ধ। এক ঝাঁক কাককে দেখা যাচ্ছে, তাছাড়া খুব কম মানুষ আছে এখানে। কালকে ছিল রাতের বেলা এসেছিলাম, জোয়ার দেখেছিলাম, এখন আবার ভাটা, জল বহু দূরে। একটা সতর্কবার্তা দেখুন, ভাটার সময় একটি চট জেগে ওঠে, ওই চটটি খুব বিপজ্জনক, এমনকি মৃত্যুও হতে পারে। এটা ভেবে আপনারা বকখালি ওই ভাটার সময় চড়ে যাবেন। সি বিচের সামনে একটা দোকানে এসেছি, সূর্যোদয় দেখা গেল না, তার কারণ মেঘলা আকাশ, সেই জন্য। তো একটা বিস্কুট নিয়েছি সুগার ফ্রি, আর তার সাথে চা নিয়েছি সুগার ফ্রি মাটির ভাঁড়ে। তো চাটা এখান থেকে খেয়েই আমরা হোটেলে যাব। সবেমাত্র একটি দোকানই খুলেছে, চায়ের দোকান, এতক্ষণ কোনো দোকানই খোলা ছিল না। তো যাই হোক, এটা রেহাই, ঠান্ডার দিনে একটু চা সকালবেলা না হলে ভালো লাগে না। একটু একটু খিদেও পেয়ে গেছে, তাই চাউমিনও অর্ডার করে নিয়েছি। চাউমিনটা খেয়ে এখানে একটুখানি সময় কাটিয়ে তারপরে আমরা হোটেলে যাব। একদম জনশূন্য এলাকা বললেই চলে, দোকানপাটও এখনো খোলেনি, দেখতেই পাচ্ছেন। সানরাইজটা দেখা হলো না, তবে সমুদ্রের দৃশ্যটা দেখে এখন আমরা আবার হোটেলে ফিরছি। এখানে একটা পিকনিক গার্ডেন আছে, যে বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, আর ওই যে পেছন দিকে পিকনিক গার্ডেনটা, হলি পিকনিক গার্ডেন। ভেতরটা অনেকটাই জায়গা আছে। বকখালি সি বিচের ধারেই এই পিকনিক গার্ডেনটা, বিশাল বড় এলাকা। পিকনিক গার্ডেনের পাশেই এই সুলভ শৌচাগার, অর্থাৎ সি বিচের মানুষরাও এখানে ব্যবহার করছে, এবং যারা পিকনিক করতে আসে তারাও এই সুলভ শৌচাগার ব্যবহার করে। সি বিচ থেকে যে কোনা দূরত্ব 138, ডায়মন্ড হারবার 82 এবং কাকদ্বীপ 40 কিলোমিটার ডিস্ট্যান্স। পাশেই কিন্তু এই মন্দাকিনী লজ, এটা কিন্তু মন্দাকিনী লজ। অপূর্ব সুন্দর ভেতরের পরিবেশটা। এই সি বিচ থেকে 500 কিলোমিটারের মধ্যে বালুতট টাভের্ন। দেখুন ভেতর দিকের দৃশ্যটা, এটা বারকাম রেস্টুরেন্ট। বৃষ্টিটা যেন আরো জোরে নামলো। উপায় না পেয়ে
ফিরে যাচ্ছি। আর আমার সাথে আমার যে বান্ধবীরা এসছে তারা তো হোটেল রুমেই আছে, তার কারণ ওরা বলছে বৃষ্টির মধ্যে বাইরে বের হবে না। তো আমি একা একাই বেরিয়েছি। অদম্য ইচ্ছা ছিল যে সানরাইজটা দেখব, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত দেখা হলো না। এখন অগত্যা হোটেলেই ফিরে যাচ্ছি। যদি বৃষ্টিটা ছাড়ে তাহলে আবার কিছু ভিজিটিং স্পট রয়েছে, সেগুলি আমরা দেখব। বকখালি সি বিচ এখানেই ভিডিও সমাপ্ত করছি, এবং আমরা সকলে বেশ কিছু সেলফিও তুলে নিয়েছি। পরবর্তী ভিডিওতে থাকছে অন্যান্য যে ভিজিটিং স্পট, সেগুলি সাথে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।